এই গোষ্ঠী, এই ছেলেগুলো যারা সেদিন এই কোটা আন্দোলনকে সামনে রেখে, আমি বারবার করে বলেছি, অপরিণামদর্শী কর্মসূচিগুলো দেওয়া শুরু করেছে, তারা কিন্তু সুপ্রশিক্ষিত বলবো না, প্রশিক্ষিত জঙ্গি। তাদেরকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী, যারা কিন্তু সরকারের ভেতর থেকে ওই ধরনের কলকাঠি নাড়িয়েছিল, সেই গোষ্ঠী যেই দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার দেয়া হয়েছে এদের উপরে বিনিয়োগ করা হয়েছে, এবং ইউনুসের যে ইউনুস সেন্টারের নেতৃত্বে এই ছাত্রদেরকে তারা কিন্তু দীর্ঘদিন ধরে গ্রুমিং করছিল। বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করেছে, আজকে কোথায় তাদের সেই বাক স্বাধীনতা? আমাদের কোনো ব্যাখ্যা বা জবাবদিহিতার জন্য আমি যদি দোষী হই, জনগণের সামনে আমাকে তো আমার ব্যাখ্যা দেওয়ার একটা অধিকার আমি রাখি, আমাকে আদালতে বিচার করুন, কিন্তু কোনো ব্যাখ্যা দেয়া কোনো বিষয়ে এরা কাউকেই করতে দিচ্ছে না। একতরফা সংবাদ প্রচার করে যাচ্ছে। গভীর সুখ ষড়যন্ত্রের কারণে আছে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, যিনি এখনো পদত্যাগ করেননি, তিনি দেশহীন। একটি দেশ যার সাংবিধানিক প্রধান দেশে থাকতে পারছে না, দেশের সাধারণ মানুষের জীবন বিপন্ন, অর্থনীতি ধ্বংসের পথে গিয়ে ঠেকেছে। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে এটা সোমালিয়া বা হাইতির পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই প্রতারক, খুনি এবং দেশ বিরোধী শক্তি তো বটেই, গ্যাং এর হাতে পড়েছে বাংলাদেশ। এই গ্যাং থেকে মুক্তি পেতে আমাদের পুনরায় মুক্তিযুদ্ধের মতো সংগ্রামে নামা ছাড়া কোনো উপায় আমি অন্তত দেখছি না। যে ইউনুস সেন্টারের যে লামিয়া মোর্শেদ নামক যে ব্যক্তি সেখানে বসে আছে, তার মাধ্যমে এবং তার যে অন্যান্য সাঙ্গপাঙ্গরা আছে, তার সকল ধরনের প্রতারণা করার জন্য এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মেধাবী টিম আছে। দেখুন, একটা কথা আছে, বিদ্বান দুর্জন হইলেও পরিত্যাজ্য। এই কিছু বিদ্বানকে তিনি নিয়েছেন, যাদের মেধা ছিল এটা অনস্বীকার্য, কিন্তু সেই মেধাকে কাজে লাগানো হচ্ছে ইউনুসের প্রতারণার জন্য। ইউনুস ওই যে সামান্য পুরস্কারের প্রতারণা থেকে শুরু করে, জঙ্গি গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপন করা থেকে শুরু করে, তার মিলিয়ন ডলারের তার যে তৎসুপ করে নিয়ে গিয়েছে। এবং আপনি জানেন যে জর্জ সোরাস, যে একজন ধনকুবের, তার টাকা দিয়ে অনেক সময় রাষ্ট্র পরিবর্তন, সরকার পরিবর্তনের অভ্যুত্থান নানান দেশে হয়েছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন তার সন্তানের কাছ থেকে ইউনুস টাকা নিয়েছে। এখন যে রাজনৈতিক পরিস্থিতি, আপনার বিষয়টাকে আপনি কিভাবে বলবেন আজকের দিনটাকে? ধন্যবাদ বাড়ি ভাই। রাজনৈতিক পরিস্থিতি আজকে আমাদের দেশের যে আজকে অবস্থা, গতকাল আপনি জানেন মুরাদনগরে একজন সনাতনী বোনকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ধর্ষণ করা হয়। চট্টগ্রামের চকরিয়ায়, কক্সবাজারে থানার ওসি সেখানে একজন ধর্ষিতা নারীকে ধর্ষকের সাথে আপোষ করিয়ে দেওয়ার চেষ্টা করে, যখন সেই নারীরা থানায় যায় ধর্ষণের অভিযোগ করার জন্য। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মৃত্যু, ধর্ষণ, ডাকাতি, মব সন্ত্রাস এবং এর সবকিছুই এই যে এই দুর্যোগের মধ্যে বাংলাদেশ চলছে, এই দুর্যোগের মূল কারণ হচ্ছে আজকে এই ক্ষমতার চেয়ার দখল করে নেওয়া খুনি ইউনুস এবং দুর্ভাগ্যবশত বিএনপি, যারা অন্তত মানে অন্তত তারা বাহ্যিকভাবে স্বাভাবিক রাজনীতি করে বলে দাবি করে, এবং তাদের পাশাপাশি আছে মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী শক্তি সমূহ, জামায়াতে ইসলামী থেকে শুরু করে অনেকেই, এবং একটা জঙ্গি গোষ্ঠী আছে, দেশদ্রোহী জঙ্গি গোষ্ঠী। তাদেরকে আমি জিহাদি আর বলতে চাই না, কারণ জিহাদের একটা ব্যাখ্যা, ধর্মীয় ব্যাখ্যা আছে। এরা ধর্মীয় ব্যাখ্যা মানে না, এরা অ্যানার্কিস্ট, অর্থাৎ আমি বলি যারা নৈরাজ্যবাদী। এবং গভীর সূক্ষ্ম ষড়যন্ত্রের কারণে আছে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, যিনি এখনো পদত্যাগ করেননি, তিনি দেশহীন। একটি দেশ যার সাংবিধানিক প্রধান দেশে থাকতে পারছে না, দেশের সাধারণ মানুষের জীবন বিপন্ন, অর্থনীতি ধ্বংসের পথে গিয়ে ঠেকেছে। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে এটা সোমালিয়া বা হাইতির পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, সেটাই হচ্ছে অবস্থা। আর এই পরিস্থিতিতে দেখুন,
একটি কুচক্রী গোষ্ঠী, বিশেষ করে যারা বৈধ রাজনৈতিক পথে কখনোই সরকারি দায়িত্ব পাবে না, এর মধ্যে আমি বলবো অন্যতম 11কালীন সময়ে যারা কুশীলব ছিল, মতিউর মাহফুজ, প্রথম আলোর 2 সম্পাদক, প্রথম আলো ডেইলি স্টারের, যাদের এখন ক্ষমতা দখলের বাসনা পরিপূর্ণ হয়েছে, এর জন্য তারা দেশ বিসর্জন দিতে রাজি। প্রথম আলো ডেইলি স্টার সহ মিলে কিছু গণমাধ্যম, যারা পূর্বে আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছে, আজকে আমাদের বিরুদ্ধে এত অ্যালিগেশন, এত সংবাদ, এগুলোর সত্য মিথ্যা, এগুলোর বিষয়ে আমাদের বক্তব্যটা কি সেটাও তারা প্রচার করে না, করতে দেয় না। আমি কিছুদিন আগে গণমাধ্যমের স্বাধীনতার বিষয় দিয়ে শুরু করতে চাই, কারণ এরাই তো এই পরিস্থিতিটা, এই ন্যারেটিভটা বিশ্বব্যাপী প্রচার করেছে। সরস ফান্ডের, ওপেন সোসাইটির পয়সা নিয়ে, তারপরে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে কিছু কিছু সংস্থা, ইউএসএইড বা এই ধরনের সংস্থার অর্থগুলো কোথায় গিয়েছে। তো সেই অর্থগুলো নিয়ে এরাই বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করেছে, আজকে কোথায় তাদের সেই বাক স্বাধীনতা? আমাদের কোনো ব্যাখ্যা বা জবাবদিহিতার জন্য আমি যদি দোষী হই, জনগণের সামনে আমাকে তো আমার ব্যাখ্যা দেওয়ার একটা অধিকার আমি রাখি, আমাকে আদালতে বিচার করুন, কিন্তু কোনো ব্যাখ্যা দেয়া কোনো বিষয়ে এরা কাউকেই করতে দিচ্ছে না, এক পেশে একতরফা সংবাদ প্রচার করে যাচ্ছে। এই হলো বাংলাদেশের অবস্থা। আমাদের ভাগ্য ভালো, বাড়ি ভাই আপনাদের মতন কয়েকজন গণমাধ্যম কর্মী আছেন, সৌভাগ্যবশত দেশের বাইরে আছেন, যার কারণে আমাদের বক্তব্যগুলো, আমাদের কথাটা সেদিন কি হয়েছিল, আজকে কি হচ্ছে বিশ্ববাসী জানতে পারছে। 15 মাসও হয়নি এই সরকার, 1 বছরও হয়নি এই সরকার ক্ষমতা দখল করেছে। এই গ্যাং, আমি বলবো সরকার নয়, গ্যাং ক্ষমতা দখল করেছে, এবং ইতিমধ্যেই তাদের জিহাদি সংযোগ, জঙ্গি সংযোগ বিশ্বব্যাপী কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ওয়ার্ল্ড এর কল্যাণে। তো আমরা কেউই ভালো নেই। ভালো আছে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে চাঁদাবাজি করছে, লাইসেন্স বাগিয়েছে ইউনুস, নিজেকে সে হেন কোনো লাইসেন্স নেই যেখানে তার চোখ যায়নি, যাই লুক্রেটিভ ব্যবসা আছে নিজের জন্য বাগিয়ে নিয়েছে। আসিফ নজরুল শত শত কোটি টাকার জামিন ব্যবসা করেছে, জঙ্গিদেরকে জামিন দিয়ে, সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে, ধর্ষক খুনি সবাইকে ছেড়ে দিয়ে জামিন ব্যবসা করে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছে। সৈয়দা রিজওয়ানার মতন উপদেষ্টা পরিবেশের কথা বলে চাঁদাবাজিতে বাংলাদেশের শ্রেষ্ঠ এই তথাকথিত সুশীল ব্যক্তি, তাদের পকেট ভারী করেছে। এখন তার স্বামী শুনছি নির্বাচনের জন্য প্রস্তুত, এর আগে তার স্বামীকে দিয়ে নাটক করেছিল, তাকে নাকি তুলে নিয়ে গিয়েছে। এই সমস্ত নাটক এখন আর করতে হবে না, ভবিষ্যতে পকেট বেশ ভারী হয়েছে। ফরহাদ মজহারের স্ত্রী বলুন, বা এই যে ভুয়া আদিল, ফটোশপ আদিল, যে হাইতির ভূমিকম্পের ছবি ফটোশপ করে হেফাজতের কর্মী হত্যা হয়েছে, নিহত হয়েছে, সেই ধরনের প্রচার করেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। একটি প্রতারক, খুনি এবং দেশ বিরোধী শক্তি তো বটেই, গ্যাং এর হাতে পড়েছে বাংলাদেশ। এই গ্যাং থেকে মুক্তি পেতে আমাদের পুনরায় মুক্তিযুদ্ধের মতো সংগ্রামে নামা ছাড়া আর কোনো উপায় আমি অন্তত দেখছি না। জনাব নওফেল, আপনার বক্তব্যে, সূচনা বক্তব্যে বাংলাদেশের বিপদটা চিত্রিত হয়েছে, আপনি বিপদের নকশাগুলা বলেছেন। বাংলাদেশের অনেক মানুষ আজকে জানে এই বিপদটা তৈরিতে আপনাদের নানা ধরনের ব্যর্থতা কাজ করেছেন। এই ব্যর্থতাগুলা কি আজকে মূল্যায়ন করেন? অবশ্যই। দেখুন, আমাদের সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার নেতৃত্বের সরকার 15 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। সফলতা ব্যর্থতা নিয়েই একটি সরকার পরিচালিত হয়। একটি সরকারের সব নীতি যে সফল হবে বা সব নীতি জনগণের জন্য যথাযথভাবে যে উদ্দেশ্যে সেটা প্রণয়ন করা হয়েছিল সেটা বাস্তবায়িত হবে তা কিন্তু নয়। এটাই হচ্ছে বাস্তবতা। আমাকে দেখতে হবে তুলনামূলকভাবে। আওয়ামী লীগ সরকারের 15 বছর, আমি যদি একেবারে প্রথম দিকের অবস্থাটা বলি, 2008 সরকারের
নির্বাচন হওয়ার পরে 9-10 সালের কথা যদি বলি, তত্ত্বাবধায়ক সরকার 11 সরকারের কারা নির্যাতনে অতিষ্ঠ অনেকেই সেই সময়টাতে কিন্তু আইনের শাসন যথাযথভাবে থাকায় যথাযথভাবে জামিন পায় এবং স্বাভাবিক বিচারিক কার্যক্রমের মধ্যে দিয়ে তারা কিন্তু যাওয়ার আইনি সুযোগটা পায়। তখন সংসদে বিএনপি ছিল, জামায়াত ইসলামীও ছিল, জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল, ওয়ার্কার্স পার্টি সহ আরো অন্যান্য অনেক দল সংসদে ছিল। ওই সময়টার সাথে যদি আজকে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে সময়টা যদি আপনি দেখুন, সেখানের অবস্থা আজকের এই অবস্থার মধ্যে তো আকাশ আর পাতালের ফারাক আছে। বিচার ব্যবস্থা একেবারে ভুলুণ্ঠিত হয়েছে। সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি নিয়োগ থেকে শুরু করে মব ভায়োলেন্স করে পুরো সর্বোচ্চ আদালতকে পদত্যাগ করানো থেকে শুরু করে বিচারিক আদালতগুলোতে বিচারকদেরকে হুমকি ধমকি দেওয়া থেকে শুরু করে আইনজীবীদেরকে গণগ্রেফতার করার মাধ্যমে এবং এই যে ক্যাঙ্গারু কোর্ট, আইসিটি ট্রাইব্যুনাল, সেটা তৈরি করে সারা দেশের সামনে এখন একটা মকারি অফ জাস্টিস, বলবো জাস্টিস না, মকারি অফ জাস্টিস, বিচার নিয়ে ছেলে খেলা, সেটা শুরু হয়েছে। আমাদের ব্যর্থতা অবশ্যই আছে। এটা তো একটা সরকার ছিল, একটা রাজনৈতিক দল ছিল, সেই ব্যর্থতা আর এই আজকের অরাজকতা, এর মধ্যে আমি বলবো জনগণের উচিত একটা তুলনা করা। বিএনপির নেতাকর্মীরাই আমাদের সরকারের সময় দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে কিন্তু মুক্ত রেখে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছে এবং 14 সালে তারা সারা দেশব্যাপী যে রাজনৈতিক আন্দোলনের নামে যে ভায়োলেন্স তারা করেছে, তারপরও আমাদের বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু তারা কেউই অবিচার তাদের প্রতি হয়েছে সেটা কেউ বলতে পারবে না। গ্রেফতার হয়েছে, জেলে গিয়েছে, জামিন হয়েছে। আজকে আমাদের যে অবস্থা, আমার বিরুদ্ধে ইতিমধ্যে 130টার উপরে বোধহয় আমার কাছে এফআইআর এসেছে, মামলা হয়েছে। তো কোনো মামলাতেই কিন্তু আমাদের পক্ষে বিচারিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো সুযোগ তো অবশ্যই নেই। এবং আজকে আদালতের যে অবস্থা, কোনো আইনজীবী প্রস্তুত নন যে আমরা যে যাবো, গিয়ে যে আত্মসমর্পণ করে যে বিচারিক প্রক্রিয়ায় নিজেদেরকে সেটার সম্মুখীন করব, নিজেকে বিচারের হাতে সঁপে দেবো, সেই পরিস্থিতি নেই। যারা কারাগারে আছেন তাদেরকে হত্যা করা হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে না, এই ধরনের একটা অরাজক অবস্থা। আমাদের ব্যর্থতার কথাটা আমি জানি আপনি মানে আমার মুখ থেকে বেশি শুনতে চাইছেন। আমাদের ব্যর্থতার জায়গায় আমি যদি বলি যে সরকার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সরকারের বেতনভুক্ত কর্মচারী যারা ছিল, কর্মকর্তা যারা ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি নানান কর্মকাণ্ডে তাদের যেই সরকারি আইনে প্রদত্ত দায় মুক্তির যে ব্যবস্থা আছে বা ছিল এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে তাদের উপরে যেই নিয়ন্ত্রণ আমাদের থাকার কথা ছিল স্বচ্ছতার লক্ষ্যে, এবং আমাদের নিজেদেরও নানান বিষয়ে সুশাসনের সময় সময় ঘাটতির কারণে জনগণের মধ্যে যে সমালোচনাটা হয়েছে, এর থেকে তো আমাদের মূল্যায়ন হচ্ছে না, আমি তো তা বলবো না। সমালোচনা হচ্ছে, অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে, সুশাসন সংক্রান্ত অভিযোগ আছে। সব সরকারের বিরুদ্ধে ছিল বাংলাদেশে, আমাদের বিরুদ্ধে পরবর্তীতে অনেক বেশি এসেছে। এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এবং আমি মনে করি এর থেকে আমাদের শিক্ষা অবশ্যই নিতে হবে। আমরা আমাদের দীর্ঘ 15 বছরে দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত হয়েছে, আমরা জানি যে রাজনৈতিক ব্যক্তি হলে তার জেল জরিমানা সবই হয়, কিন্তু আপনি দেখুন বাংলাদেশের 52 বছরের আমাদের এখন এই যে দীর্ঘ সময়ে, আমি আমাদের 15 বছর সময়টাতে যদি বলি, আমরা যারা রাষ্ট্রের কর্মকর্তা, তাদের নানান ধরনের সংবাদ বলি বা তথ্য থাকা সত্ত্বেও আমরা আসলে কাজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছি, সেটা তো আছেই। তার উপরে অর্থনৈতিক যে সমস্ত অভিযোগের কথা বলা হয়েছে, সেগুলোর বিষয়ে হয়তো বা জনমনে অনেক ক্ষোভ বা আক্ষেপ আছে। এরপরও বলবো, এত ক্ষোভ বা আক্ষেপ থাকার পরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের সামাজিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এই সব কিছু মিলিয়ে কিন্তু সেই অভিযোগের যে পাল্লা, আমাদের পক্ষে কিন্তু মানুষের সন্তুষ্টির পাল্লাটাই কিন্তু বেশিরভাগ সময়ে ভারী ছিল। তো মূল্যায়নের জায়গায় আমি আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পরিচালিত সরকারকে বাংলাদেশের ইতিহাসে এর আগের যত সরকার ছিল
সকল সরকারের চাইতে সবচেয়ে বেশি প্রশংসিত করার জায়গায় আমি রাখি। শুধু আমি বলছি না, যারা আজকে আমাদের সমালোচনায় লিপ্ত হয়েছে তারাই কিন্তু সময় সময়ে বলেছে, স্বীকার করেছে। বিশ্বব্যাংক বলি বা পশ্চিমা শক্তি বলি, তারাই কিন্তু বলেছে আমাদের রাজনৈতিক কিছু, আমি বলবো ব্যর্থতা বলে বলবো, সমালোচনার জায়গা ছিল, যেগুলোতে আমরা আরো ভালো করলে আজকের এই পরিস্থিতি হয়তো বা হতো না। সেটা আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি উত্তর দিতে চাই। আপনাদের সরকারের শেষের দিকে আপনি 3 জন মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে আন্দোলনের সাথে যারা ছিল ওদেরকে আলোচনার টেবিলে আনার জন্য, কথা বলার জন্য। আমরা জানি হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবনে আপনারা প্রতিদিন কি বসে থাকতেন, তারা আসতো না। ওই পরিস্থিতিগুলো আমরা আপনার মুখে জানছি, এখন আমরা এগুলো জানি না। দেখুন, এই কোটা আন্দোলন যখন প্রাথমিক একটা পর্যায়ে ছিল, আমাদের কাছে সেখানে রিপোর্ট ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্রদের মধ্যে চাকরি কর্মসংস্থান একটা সবচেয়ে বড় চিন্তার বিষয় বা সবচেয়ে বড় অনিশ্চয়তার বিষয় ছিল। এবং সেখানে গোয়েন্দা প্রতিবেদনও ছিল যে এই সংক্রান্ত বিষয়ে যদি আন্দোলন সংগ্রাম দানা বেঁধে উঠে তাহলে পরিস্থিতি সবচেয়ে সামাল দেওয়া কঠিন হয়ে যায়, বিশেষ করে ঢাকা ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের প্রায় 80% ঢাকা, রাজধানী ঢাকাতে। এরা কোটা বা সরকারি চাকরিতে সাধারণত আবেদন করে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের মধ্যে কিছু সমস্যা, তাদের প্রতিষ্ঠানগতভাবে কিছু সমস্যা সেখানে ছিল। তাদের মধ্যে ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তাদের যারা মালিকরা ছিল, তাদের মালিক বলবো না, ট্রাস্টি যারা ছিল, তাদের কিছু অভিযোগ ছিল যে সেখানে কিছুটা একটা আমরা দেখছিলাম ষড়যন্ত্রমূলক কার্যকলাপ হচ্ছিল। সরকার যখন আয়কর সেখানে ইম্পোজ করা হলো, সেখানকার পরিচালক যারা ছিলেন তাদেরকে এনবিআর থেকে ক্লোজ করে, ফ্রিজ করে সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে অর্থ আদায় করার প্রক্রিয়া শুরু হয়। আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা বিরোধী একটি আন্দোলন সর্বসাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেখানে দানা বাঁধতে থাকে। এবং এটা দেশে যে সমস্ত সরকারি কলেজ, বেসরকারি কলেজ, সেগুলোতেও ছিল। দেশে একটা সংস্কৃতি আছে, আমরা জানি যে আমি মাস্টার্স পাশ করলেও কিন্তু সরকারের একটা ছোট চাকরির আশায় আমাদের অনেক সন্তান সেই আশায় কিন্তু বছরের পর পার করে দেয় এবং চেষ্টা করে কাজের জন্য, সরকারের অংশ হতে চায়, নিরাপত্তার জন্য, কর্মসংস্থানের নিরাপত্তা, যে আজীবন তার কর্মটা সুনিশ্চিত থাকবে। আর সুযোগ সুবিধা তো আছেই, নৈতিক বলি বা অনৈতিক বলি, সেটা একটা মানুষের মধ্যে একটা আশা সেটা দেয় সব সময়। এখন যে বিষয়টি হলো, এইটা যখন শুরু হয় তখন কিন্তু আমরা চেষ্টা করেছি সরকারের পর্যায় থেকে যে শুরুতেই এটা রিজলভ করার জন্য। কিছু বিষয় প্রকাশ্যে এসেছে, কিছু বিষয় লোকান্তরে সেটা গোপনে রয়ে গিয়েছে, এখনো প্রকাশিত হয়নি। আমি যেহেতু আমি সংবিধান অনুসারে রাষ্ট্রীয় দায়িত্ব থাকাকালীন অবস্থায় গোপনীয়তার শপথ আমি নিয়েছি, অনেক কথা এখানে আসলে বলা আমার পক্ষে সমীচীন হবে না, আইনত সমীচীন হবে। যদি আমার রাষ্ট্র এবং সংবিধানের প্রতি আমার সেই আস্থা এবং বিশ্বাস থাকে, তো আমি সেই দিকগুলোতে যাব না। তবে একটি বিষয় পরিষ্কার ছিল যে একটি গোষ্ঠী এখানে ব্যাপক পরিমাণ অর্থায়ন করছে। আমি বলবো সেগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের সংস্থাগুলো, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার নেতৃত্বে যারা ছিলেন, তাদের ব্যর্থতা বা সফলতা নিয়ে আমাদের অনেক আলোচনা হতে পারে, অথবা তাদের নেতৃত্বের এই কার্যক্রমে অংশগ্রহণ করা নিয়েও, ষড়যন্ত্রে অংশগ্রহণ করা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে অনেক পর্যায়ে, আমি বলবো। এবং অনেক উচ্চ পদস্থ ব্যক্তির বিষয়ে কিন্তু আমি সন্দেহ পোষণ করেছিলাম প্রথম থেকেই। আমি সে আলোচনাতে যাচ্ছি না। তবে আমি দেখতে পেয়েছি যখন আমরা তাদের সাথে বসার চেষ্টা করেছি, তার আগেও কিন্তু তারা নানান সংস্থার সাথে বসেছে এবং প্রথম থেকেই এইটি একটি রাজনৈতিক যেহেতু সমস্যা হিসেবে সৃষ্টি হয়েছে, আমাদের অনেকের মধ্যে আলোচনা ছিল বিষয়টি রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে, যারা সাবেক ছাত্র নেতারা ছিলেন, ডাকসুর নেতৃবৃন্দ ছিলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে
সেখানে কাজে লাগিয়ে আমাদের ডাকসুর সাবেক ভিপি ছিলেন জনাব আখতারুজ্জামান থেকে শুরু করে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন জনাব হাসানুল হক, ইনুর রশিদ খান মেনন, তাদের যে ছাত্র রাজনীতির যে গৌরবময় ঐতিহ্যবাহী ইতিহাস, তাদেরকে সামনে এনে রাজনৈতিকভাবেই আলোচনাটা শুরু করে দেওয়ার বিষয়ে একটি আলোচনা ছিল। কিন্তু কোনো একটি কারণে যারা সরকারের ভেতর থেকেই নানান ধরনের, আমি বলবো, কলকাঠি নাড়ছিল, বিভ্রান্ত করছিলেন নির্বাহী প্রধানকে, সরকার প্রধানকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, ষড়যন্ত্রমূলক ভাবে অন্ধকারে রেখে কোন ধরনের রাজনৈতিক সমাধান বা সুরাহা করার বিষয়ে তাকে সেই পথে সুপারিশ না দিয়ে, পরামর্শ না দিয়ে আরেক পথে নিয়ে আরেক ধরনের, আমি বলবো ওটা নির্দিষ্ট কোনো জায়গা থেকেও ষড়যন্ত্র ছিল বলে অনেকেই মনে করছে। এবং সেটার সাথে আমার মাঝে মাঝে মনে হয় যেন সেগুলো কিছুটা হলে হয়তো বা সত্যতা আছে। তো সেটা একটা আলোচনা আছে। আর এই গোষ্ঠী, এই ছেলেগুলো যারা সেদিন এই কোটা আন্দোলনকে সামনে রেখে, আমি বারবার করে বলেছি যে অপরিণামদর্শী কর্মসূচিগুলো দেওয়া শুরু করেছে, তারা কিন্তু সুপ্রশিক্ষিত বলবো না, প্রশিক্ষিত জঙ্গি। তাদেরকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী, যারা কিন্তু সরকারের ভেতর থেকে ওই ধরনের কলকাঠি নাড়িয়েছিল, সেই গোষ্ঠী নাম উল্লেখ না করে বলছি, সন্দেহের তীর কোন দিকে যায় আপনারা জানেন। যেই দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার দেয়া হয়েছে এদের উপরে বিনিয়োগ করা হয়েছে, এবং ইউনুসের যে ইউনুস সেন্টারের নেতৃত্বে এই ছাত্রদেরকে তারা কিন্তু দীর্ঘদিন ধরে গ্রুমিং করছিল। আপনি খেয়াল করে দেখবেন, ইউনুস সে একটি দল তৈরি করে, নাম ছিল নাগরিক শক্তি, যেটা হালে পানি পায়নি। কারণ সেখানে সে বুঝতে পারে সে ছাত্রদের মধ্যে তার কোনো অবস্থান ছিল না, বা সেখান থেকে উঠে আসা কোনো রাজনৈতিক শক্তি তার সাথে ছিল না। তারপর সে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কিছু সুনির্দিষ্ট ছাত্রকে উত্তেজিত করে বলি বা তাদেরকে মোটিভেট করে বলি, এইখানে তার একটি গ্রুপ সৃষ্টি করে, সেটার নাম ছিল ছাত্র শক্তি। নাগরিক শক্তি প্রথম এক্সপেরিমেন্ট ব্যর্থ হলো, পরবর্তীতে ছাত্র শক্তি নাম দিয়ে তারা আরেকটি ছাত্র রাজনৈতিক কর্মসূচি তারা শুরু করে। এবং এর মধ্যে কিন্তু ইনিয়ে বিনিয়ে নানান ভাবে যে সমস্ত শিক্ষার্থী, হিজবুত তাহরির, তারপরে জামায়াতে শিবির, ইসলামী ছাত্র শিবির, অন্যান্য একটু উগ্রপন্থী ছাত্র সংগঠনগুলোতে ইমপ্রেশনেবল ছাত্র যারা ছিল তাদেরকে কিন্তু রিক্রুট করা শুরু করে। আরেকটি সংগঠন তারা তৈরি করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলন অবশ্যই খুবই একটি কনস্ট্রাকটিভ কথা এবং অত্যন্ত সৃষ্টিশীল চিন্তা, সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। রাষ্ট্রীয় সংস্কার অবশ্যই প্রয়োজন, প্রতিনিয়ত প্রয়োজন। দুর্নীতির প্রশ্নে, সামাজিক অধিকারের প্রশ্নে অবশ্যই সেটার প্রয়োজন আছে, কিন্তু সেটাকে ধীরে ধীরে কিভাবে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে পরিণত করা যায় সেটাই ছিল তাদের লক্ষ্য। তো এই ব্যক্তিবর্গকে তারা তুলে নিয়ে এসে যখন এই আন্দোলনে প্রথম থেকেই শুরু করে এবং সামনের দিকে নিয়ে আসে, আমরা আমাদের সাথে বসার যে আনুষ্ঠানিক যেটা ঘোষণা ছিল তার বাইরেও কিন্তু অনানুষ্ঠানিকভাবে তাদের সাথে কিন্তু সরকারি সংস্থাগুলো প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছিল। এবং সেখানে আমার মনে হয় কিছুটা ষড়যন্ত্রমূলক ভাবেই বলি বা যেভাবে বলি না কেন, সেখানে কোনো একটা বিভ্রান্তির সৃষ্টি কিন্তু হয়েছিল। এবং যার দরুন এরা তো রাষ্ট্রের চাইতে আরো বেশি শক্তিশালী নয় বা ক্ষমতাশালী নয়, এরা আরো বেশি পার পেয়েছে। এবং এটা এমন কোন দাবি ছিল না যেটা একেবারে অঙ্কুরেই বিনষ্ট করা যেত না, এটা একেবারে স্বাভাবিক একটা সিদ্ধান্ত হতে পারত, কিন্তু নানান জায়গা থেকে নানান ভাবে এমন ভাবে চালানো হয়, এরাই কিন্তু ক্ষমতায়ন তাদেরই কিন্তু হয়। এবং আমরা যখন তাদের সাথে প্রথম বসাতেই কিন্তু আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সেখানে তাকে আমার যে ওপিনিয়ন অ্যাসেসমেন্ট সেটা আমি তাকে দিয়েছিলাম। আমার সাথে বাকি দুজন মন্ত্রী যারা ছিলেন তাদের অ্যাসেসমেন্ট ভিন্ন হতে পারে, তবে আমার অ্যাসেসমেন্টটা ছিল এরা প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠীর সদস্য। এবং সেটা আমি এইভাবে করে বলেছিলাম যে অলি আর্টিজানের জঙ্গিরা এসেছে নর্থ সাউথ থেকে, আর এই জঙ্গিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু দুটোরই কিন্তু গ্রুমিংটা একই ধরনের। কারণ কোনো বিষয়েই তাদের কোনো ধরনের বোঝানো সম্ভব ছিল না, এবং তারা একেবারে প্রিমেডিটেটেড ভাবে প্রস্তুত নিয়ে এসেছিল এটাকে একটা মিডিয়া স্টান্ট হিসেবে দেখা।
তারা শুরু থেকে কিন্তু সরকার বিরোধী আন্দোলনেই করছিল, এবং সেটা এত দ্রুত তারা এগিয়ে যাবে সেটা তারা বুঝতে পেরেছে। তাদের কিন্তু পরিকল্পনার কিন্তু এটা কিন্তু অংশই ছিল, এবং তাদের পরিকল্পনাটা যে বাস্তবায়ন হচ্ছে, নানান সংস্থা বলি বা প্রতিষ্ঠান বলি তাদের ষড়যন্ত্র ধীরে ধীরে বাস্তবায়নের পথে যাচ্ছে, এটা দেখেই কিন্তু তারা একেবারে সবকিছু অনড় ছিল। কারণ তারা কোনো না কোনো জায়গা থেকে তো সেই বার্তাটা পাচ্ছিল যে এগিয়ে যাও, এক চুলো নড়া যাবে না, কারণ সেদিকে পরিস্থিতি যাচ্ছিল। হ্যাঁ, এবং আপনি দেখবেন আমি একটা নিরাপত্তা আলোচনায় আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখন তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এখানে বলেছিলাম যে বিটিআরসির যদি সিম কার্ডের ডাটা দেখা যায় যে জুলাইয়ের অ্যাবাউট 17 তারিখ থেকে ঢাকা শহরে বিপুল পরিমাণ অতিরিক্ত সিম ঢাকা শহরে ঢুকেছে। প্রায় 6 লক্ষ সিম নতুন ঢাকা শহরে ঢুকেছে। তো 6 লক্ষ মানুষ কিন্তু তারা ঢাকা শহরে ঢুকিয়েছে। এই যে বলছে তারা মেটিকুলাস ডিজাইন, এটা অবশ্যই মেটিকুলাস ডিজাইন ছিল, এবং একেবারে আমি বলবো তাদের পরিকল্পনা। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এই যে সূক্ষ্ম পরিকল্পনা, গভীর ষড়যন্ত্র, সেটা আমরা পরাস্ত করতে পারিনি। এটা আমি বলবো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সেই ধরনের প্রস্তুতি আমাদের ছিল না। এত বড় ষড়যন্ত্রের প্রস্তুতি, প্রতিহত করার প্রস্তুতি আসলে আমাদের সেই অর্থে ছিল না। 6.5 লক্ষের উপরে 7 লক্ষের উপরে সিম ঢাকা শহরে ঢোকানো হয়েছে। এরা কারা? ওই সময়টা থেকে ঢুকেছে তারা। একই বছরের যদি ওই সময়টা আমরা গত বছর দেখি তাহলে কিন্তু এগুলো অ্যাবসেন্ট ছিল। এর অর্ধেকও যদি থাকে কম্বেটেন্ট, অর্থাৎ যারা রাজপথে বা গোপনে সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে, অর্ধেক যদি থাকে কম্বেটেন্ট, তাহলে তো এটা সরকারের জন্য ব্যাপক সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন। এগুলো তো রুটিন মনিটরিং করা হতো না। নিরাপত্তা সংস্থার উচিত ছিল যে এগুলো রুটিনলি মনিটরিং করা। তারপরে আছে যে আমাদের ঢাকা শহরের দুটো প্রবেশ মুখ, যাত্রাবাড়ি এবং উত্তর এবং দক্ষিণ। সেখানে গার্মেন্টস শিল্পের প্রাধান্য অনেক আছে, আপনারা জানেন, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে গার্মেন্টস এর। সেখানে আমি আরেকটি সিকিউরিটি মিটিং এ বলেছিলাম যে এই দুটো জায়গা হচ্ছিল, এটা মানে সরকারের থাকতে আমি বলেছিলাম যে ঢাকা শহরে যদি সবচেয়ে বেশি থ্রেট আসে, থ্রেট অ্যাসেসমেন্টের জন্য এই দুটো জায়গা হবে হটস্পট। কেন বলেছি? এই দুটো জায়গায়, এটা লিখিত ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং এ, আমি আমাদের তৎকালীন সময় আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর দীপমণি, আমি উপমন্ত্রী থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি এটা বলেছি, পুলিশের বড় বড় কর্মকর্তারা সেখানে ছিলেন, যে এই দুটো জায়গায় সবচেয়ে বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। সেখানে আমাদের মায়েরা যারা কর্মী, সেখানে তাদের সন্তানদের কোনো সেই অর্থে ডে কেয়ার ফ্যাসিলিটি বা লং ডে স্কুলিং সেই অর্থে নেই, এবং সেই কাজগুলো করে সেখানে যে কওমি মাদ্রাসাগুলো আছে, লিল্লা বোর্ডিং বলা হয়, লিল্লা বোর্ডিং, ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যাদের দান খয়রাতের ভিত্তিতে যে সমস্ত বোর্ডিং গুলো চলে, সেখানে তাদের সন্তানদেরকে দেখাশোনা করা হয়, রাখা হয়, খাওয়ানো হয়, তাদেরকে কোরআন শিক্ষাও দেওয়া হয় বা ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তো সেই প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে, তাদের দায়িত্ব যতক্ষণ রাষ্ট্র নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিভাবে পরিচালিত করা হবে এর উপরে কোনো নিয়ন্ত্রণ আমাদের থাকবে না। এবং সেটাই হয়েছে। কোমলমতি অনেক শিক্ষার্থীকে সেখানে ভুল বুঝিয়ে হোক, বা সেখানে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে। আমাদের রাফ এস্টিমেটে ছিল প্রায় 15 থেকে 20 লক্ষ শিক্ষার্থী সারা বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোতে পড়ছে। আমি আলিয়া মাদ্রাসার কথা বলছি না, কওমি মাদ্রাসাগুলোতে পড়ছে। সেখানে আসলে কি পড়ানো হচ্ছে, কি করা হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মনিটরিং ছিল না। এবং আমি বারবার যারা মানে সমরবিদ, বিশেষজ্ঞ সামরিক, তাদেরকে আমি বলেছি যে 15 লক্ষের মধ্যে যদি 3 লক্ষ যদি ওয়েপনাইজ করা হয়, সেটা যে একটা জাতীয় নিরাপত্তার জন্য যে ব্যাপক হুমকির সম্মুখীন, এই উপলব্ধিটা কি আমাদের আছে কিনা। এবং সেগুলো নিয়ে আসলে এগুলোকে বলা হয় পলিসি মেকিং এর ক্ষেত্রে সিনারিও প্ল্যানিং। আমি সিঙ্গাপুরে একটা সিভিল সার্ভিস একাডেমিতে একটা কোর্সে গিয়েছিলাম, তারা আমাকে একটা লিডারশিপ প্রোগ্রামে নিয়ে গিয়েছিল। তো সেখানে আমরা দেখেছি যে নানান ধরনের ফিউচার থ্রেট অ্যাসেস করার জন্য সিনারিও প্ল্যানিং করা হয়। এটা ইকোনমিক থ্রেট হতে পারে, সামাজিক থ্রেট হতে পারে, সিকিউরিটি থ্রেট হতে পারে, পলিসি কার্যকর হচ্ছে না, সেখানে অর্থনৈতিক কোলাপসের থ্রেট হতে পারে। আসলে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই ধরনের সিনারিও প্ল্যানিং এর অভাব তো অবশ্যই ছিল। আমাদের বেশিরভাগই ছিল প্রতিক্রিয়ার মাধ্যমে নীতি প্রণয়ন করা। তো সিকিউরিটি এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে এই যে দুটো প্রবেশ মুখে এতগুলো কওমি মাদ্রাসাগুলো আছে, সেগুলোতে আসলে সরকারের সুপারভিশনটা, নিরাপত্তা সুপারভিশনটা আসলে সেই অর্থে আমাদের ছিল না। এবং এগুলোকে সবগুলোকে তারা কাজে লাগিয়েছে। তারা ঢাকার বাইরে থেকে কম্বেটেন্ট এনেছে। এবং আমি যখন ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছি আহতদেরকে, সেখানে তৎকালীন পরিচালক মহোদয় আমাকে বলছিলেন যে যাতে করে একটু আহত যারা ছিল তাদের থেকে একটু ডিস্টেন্সে থাকি। আমি তো তখন বুঝতে পারিনি আমি তারা সিভিয়ারলি ইনজুর্ড। তো তখন তিনি আমাকে বললেন যে দেখুন,
এরা বেশিরভাগই হচ্ছে কমবেটেন্ট, অর্থাৎ যুদ্ধ করতে এসেছে। এবং আমি যখন তাদের সাথে কথা বলছিলাম যে ভাই তুমি তোমার বাড়ি কোথায়, বাড়ি অনেক দূরে, চাপাই হতে পারে বা পঞ্চগড় বা ময়মনসিংহে, তো তুমি ঢাকা শহরে শুক্রবার দিন কেন এসেছো? অনেকে বলছে ওয়াজ শুনতে এসেছি, অনেকে বলছে একটা কাজ ছিল, কাজ কি সেটা বলছে না, এবং অনেকে দেখছিলাম যে পেশা ছিল মোটর মেকানিক। তো আমাকে একজন সেখানে বললেন যে দেশীয় অস্ত্র প্রস্তুত করার জন্য যে সমস্ত ওয়ার্কশপ গুলো, সেগুলো মোটর মেকানিকরা ভালোই সেই লেদ মেশিন গুলো চালাতে পারে, দেশীয় অস্ত্রগুলো সেটা সেখানে তৈরি করতে পারে। তো এত বেশি সংখ্যক মোটর মেকানিক ঢাকা শহরে আসলো কেন? তাদেরকে নিশ্চয়ই ভাড়া করে আনা হয়েছে, তারা নিশ্চয়ই অস্ত্র তৈরি করার সেই প্রশিক্ষণ ছিল বা অস্ত্র নিয়ে এসেছে। এত কম্বাটেন্ট ঢাকা শহরে চলে এসছে, আমার তো সিকিউরিটি এস্টাবলিশমেন্ট সেটা মনিটর করলে বুঝে যাবে যে এই সময়টাতে কেন এত লোক বেশি আসছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আসলে সেগুলো আমাদের মানে আমি মনে করি ব্যর্থতা তো ছিলই। এই যে মেটিকুলাস ডিজাইন যেটা ইউনুস বলছে, সেটা আসলে সে করতে পেরেছে কারণ তার কাছে ছিল মিলিয়ন মিলিয়ন ডলার। তার যে ইউনুস সেন্টারের যে লামিয়া মোর্শেদ নামক যে ব্যক্তি সেখানে বসে আছে, তার মাধ্যমে এবং তার যে অন্যান্য সাঙ্গপাঙ্গরা আছে, তার সকল ধরনের প্রতারণা করার জন্য এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মেধাবী টিম আছে। দেখুন, একটা কথা আছে, বিদ্বান দুর্জন হইলেও পরিত্যাজ্য। এই কিছু বিদ্বানকে তিনি নিয়েছেন, যাদের মেধা ছিল এটা অনস্বীকার্য, কিন্তু সেই মেধাকে কাজে লাগানো হচ্ছে ইউনুসের প্রতারণার জন্য। ইউনুস ওই যে সামান্য পুরস্কারের প্রতারণা থেকে শুরু করে, জঙ্গি গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপন করা থেকে শুরু করে, তার মিলিয়ন ডলারের তার যে তছরূপ করে নিয়ে গিয়েছে। এবং আপনি জানেন যে জর্জ সোরাস যে একজন ধনকুবের, তার টাকা দিয়ে অনেক সময় রাষ্ট্র পরিবর্তন, সরকার পরিবর্তনের অভ্যুত্থান নানান দেশে হয়েছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন তার সন্তানের কাছ থেকে ইউনুস টাকা নিয়েছে। ইউএসএইড এর ফান্ডিং কোথায় গিয়েছে সে দেশের প্রেসিডেন্টও বলেছে। তো এত প্রতিকূলতার মধ্যে, এত ভয়াবহতার মধ্যে শেখ হাসিনার সরকার এত কিছু মেনে 15 বছর যে রাষ্ট্র পরিচালিত করেছে, এটাই আমি বলবো বিশাল সফলতা। এই 15 বছরে 15টি 15ই আগস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। তারপরও তো মানুষের সেবার জন্য বলি, রাষ্ট্র পরিচালনার জন্য বলি, শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনা করে গিয়েছে এবং বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে এসেছে। এখন কিন্তু আমরা বলছি কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় এলাম। এটা যদি পূর্বের মতন একটা অবস্থা হয়তো, ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর সমাজ, আইন শৃঙ্খলা নেই, আমাদের আয় $500-এরও নিচে, মানুষ ব্যাপক দারিদ্রতার মধ্যে আছে, তাহলে হয়তো মানুষের মধ্যে হাহুতাশ হতো না। এখন হচ্ছে, কারণ তারা দেখেছে যতই তারা সমালোচনা করুক, গালি দিক, কিস্তিখেয়র করুক, ট্রল করুক, এই দল শেখ হাসিনার সরকার এর কোনো বিকল্প বাংলাদেশে গড়ে ওঠেনি, এটা এখন তারা বুঝতে পারছে।